বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে তোমাদেরকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তোমাদের গতানুগতিক শিক্ষার পাশাপাশি তোমাদের শিক্ষাকে, তোমাদের লেখাপড়াকে আরও সহজতর এবং যাতে করে বাসায় বসে একটা অধ্যায় পাঠ সম্পর্কে তোমরা আরও সুন্দর করে ভালোভাবে অধ্যয়ন করতে পারো, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। যদি তোমাদের লেখাপড়ার গতিকে আরও বেশি ত্বরান্বিত করে আমাদের এই প্রচেষ্টাকে আমরা সার্থক মনে করব। আমি আশা করি তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে একটা ফলপ্রসূ অবদান রাখবে আমাদের এই প্রচেষ্টাগুলো। আজকে আমি তোমাদেরকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব, ষষ্ঠ অধ্যায় বিজ্ঞান বইয়ের, অধ্যায়টির নাম হচ্ছে পদার্থ। পদার্থ শব্দটা শোনার পরে আমাদের সকলের একটা মনের একটা ধারণার জন্মায়। আমরা চারপাশে অনেকগুলা পদার্থকে দেখি, আবার অনেক সময় অনেকগুলা পদার্থ আমরা দেখি না। পদার্থ যেগুলো আমরা দেখি এবং যেগুলা দেখি না সবগুলা মিলেই হচ্ছে একটা মৌল জগৎ, পদার্থের জগৎ। পদার্থের পাঠ আলোচনার আগে আমি এখানে লিখছি, দেখো, আকার, আয়তন, নির্দিষ্ট ওজন, জায়গা দখল, চারটা শব্দ আমি লিখছি। এই শব্দগুলো থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে একটা পদার্থ যখন তার নির্দিষ্ট আকার থাকবে, আয়তন থাকবে, ওজন থাকবে, জায়গা দখল করবে, তাকেই পদার্থ বলে। সবগুলা পদার্থের মধ্যে সবগুলো বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো না, বা কিছু কিছু পদার্থ আছে যে একটার মধ্যে চারটাই বৈশিষ্ট্য আছে। যেমন যদি আমরা উদাহরণ হিসাবে আমাদের কাছে যে একটা জিনিস আমাদের এখানে আছে, আমি তোমাদেরকে সেটি দেখাচ্ছি। এই যে একটা ডাস্টার, এটা একটা ডাস্টার। এটার একটা নির্দিষ্ট আয়তন আছে, আকার আছে, একটা নির্দিষ্ট ওজন আছে এবং জায়গাও দখল করে। এটা আমি যে জায়গায় রাখবো একটা জায়গা দখল করে নেবে। কিন্তু আমরা যদি বায়ুর কথা বলি, বায়ুর কিন্তু নির্দিষ্ট ওজন আছে, আবার এটার বাকি কোনো বৈশিষ্ট্যই নেই, নির্দিষ্ট আকারও নেই, তার নির্দিষ্ট আয়তনও নেই, আবার জায়গা দখল করে কিন্তু নির্দিষ্ট জায়গা দখল করে না। পানিকে আমরা যে পাত্রে রাখবো সে পাত্রেরই আকার ধারণ করে, তার নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু আবার ওজন আছে। এরকম করে আমরা পদার্থ সম্পর্কে একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। ঠিক একইভাবে যে কোনো কিছুর মধ্যে যখন আমরা চারটা বৈশিষ্ট্য পাবো অথবা এর মধ্যে আংশিক বৈশিষ্ট্যই পাবো, সেগুলোকে আমরা পদার্থ হিসাবে গণ্য করব। পদার্থ যখন আমরা এর উপরে ভিত্তি করে যখন আমরা পদার্থের আলোচনায় যাব, তোমাদের অবশ্যই জানা দরকার পদার্থ আমাদের পৃথিবীতে যে কয়েকটি মৌল রয়েছে আমরা দেখি যে পদার্থ সবগুলা মিলে তিন ধরনের পদার্থ আমাদের আলোচনায় আসতেছে। একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ, আর একটা হচ্ছে মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। মৌলিক শব্দটার সাথে তোমরা অবশ্যই পূর্ব থেকে পরিচিত। কিভাবে পরিচিত আমি বলি, যে গণিত বিষয়ে যখন আমরা মৌলিক সংখ্যা পড়ি, ঠিক একইভাবে যে মৌলিক সংখ্যা যখন আমরা পড়ি অবশ্যই আমরা এটা বুঝতে পারি যে ওই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, গুণ করা যায় না। ঠিক একইভাবে মৌলিক পদার্থটা হচ্ছে একই রকম, যে পদার্থকে ভাঙলে, অর্থাৎ একটা পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে ওই পদার্থ ছাড়া এখানে অন্য কোনো পদার্থের উপস্থিতি পাওয়া যাবে না, তাকেই বলা হবে মৌলিক পদার্থ। যেমন এখানে লোহা এবং তামার কথা যদি আমরা বলি, লোহাকে প্রত্যেকটা পদার্থই, একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। আর লোহা এবং তামাকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে এই লোহার কণাটা লোহার কণাই রয়েছে, এখানে অন্য কোনো কণা পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক একইভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুইটাকেও মৌলিক পদার্থ বলা হয়, কারণ এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন কণা এবং অক্সিজেন কণা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। একটা পদার্থের মধ্যে দুই বা ততোধিক, অধিক, অনধিক, অনেক বেশি সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকতে পারে,
কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে ওই পদার্থ ছাড়াও অন্য পদার্থের কণা পাওয়া যায়। আবার এক সময় দেখা যায় যে পদার্থটাকে ভাঙছে ওই পদার্থের কোনো কণাই নেই, কিন্তু মৌলিক পদার্থ আমরা ওই পদার্থের কণা ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না। একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে, পাঠ পড়ার পূর্বে ওই পাঠের প্রশ্নগুলো পড়ে নিবে, তখন তোমাদেরকে একটা ফলপ্রসূ সুযোগ দিবে। যখন পাঠ পড়বে দেখা যাবে যে অনেক প্রশ্নের আনসার পেয়ে যাচ্ছ। আমি যেটা সবসময় বলে থাকি শিক্ষার্থীদেরকে যে একটা পাঠ পড়ার পূর্বে প্রশ্ন পড়া। আমি আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতা এবং আমার শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে দেখছি যে এটা অনেকটা ফায়দা দেয়। আমি যখন ছাত্র ছিলাম, আমার একজন শ্রদ্ধেয় ইংলিশ স্যার, হাই স্কুল লেভেলে, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি বলেছিলেন যে তোমরা পরীক্ষার সময় যখন প্যাসেজ পড়বে, উনি লক্ষ্য করেছিলেন যে আমরা প্রশ্ন পেয়ে সবাই প্যাসেজ পড়ি, উনি বলছিলেন যে না, সবসময় আগে প্রশ্ন পড়বে, তখন প্যাসেজ পড়ার সময় সাথে সাথে তুমি উত্তর পেয়ে যাবে। আর নয়তো দেখা যায় যে প্যাসেজ একবার পড়া হলো, প্রশ্ন খুঁজতে গিয়ে আরেকবার খুঁজি শুরু হলো, কিন্তু তখন এক পড়াতেই দুইটা কাজ হয়ে যায়, সময়ও বাঁচে, কাজটাও সহজ হয়। তারপর থেকে দেখতেছি আমি এটা অনেক ফলপ্রসূ, এবং আমি শিক্ষার্থীদের জীবনেও যাদেরকে বলেছি তারাও আমাকে যে অভিজ্ঞতাটা তারা শেয়ার করেছে, তারাও বলেছে যে স্যার এরকম আসলেই এটা অনেক ভালো ফলাফল আমরা পেয়ে থাকি। যে মৌলিক পদার্থের পরে আমি আসতেছি যৌগিক পদার্থের মধ্যে। যে যৌগিক পদার্থ আলোচনার পূর্বে আমাদের জানা দরকার। মৌলিক পদার্থটা আমরা জানছি, যৌগিক পদার্থটা হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ গঠন করে। অর্থাৎ যৌগিক পদার্থকে ভাঙলে এটা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে দুই বা ততোধিক যৌগিক পদার্থ। সেখানে যেমন অন্য কোনো পদার্থ থাকতে পারে, লবণ এবং চিনির কথা আমরা যেগুলো সহজে চিনি এবং লবণ, যে দুইটাকে আমরা সব সময় দেখি, এই দুইটা পদার্থের কথা যদি আমরা বলি, আমরা যদি এখানে দেখি যে লবণ হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিনের সংমিশ্রণ। তো লবণকে বাংলা পাওয়া যাচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন। তো এই যৌগিক পদার্থকে বাংলা দুইটা। আবার আমরা যদি চিনিকে বাংতে যাই তাহলে সেখানে পাবো কার্বন, তারপরে হাইড্রোজেন এবং অক্সিজেন। এই তিনটা পদার্থের সংমিশ্রণ মিলেই হচ্ছে চিনি। তাহলে দেখা যাচ্ছে যে যৌগিক পদার্থের মধ্যে দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ এখানে রয়েছে। সুতরাং মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন যদি আমরা যে জায়গাটায় যাচ্ছি, আমি যেটা বলছিলাম যে যৌগিক পদার্থের কথা, এখন আমরা যখন যাব মিশ্র পদার্থে। মিশ্র পদার্থের কথা বলার আগে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি যে একটা গ্লাস, তো সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ এই গ্লাসের মধ্যে পানি রয়েছে। তো আমি যদি এই গ্লাসের মধ্যে একটু চিনি অথবা একটু লবণ দেই, তো পানিও কিন্তু একটি যৌগিক পদার্থ। আমরা জানি যে পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন কণা রয়েছে। তখন হাইড্রোজেন এবং অক্সিজেন কণা যখন রয়েছে, তখন যদি আমরা ওই পানির মধ্যে আবার লবণ মিশ্রিত করি, তাহলে এখানেও লবণের সাথে সোডিয়াম এবং ক্লোরিন রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে মিশ্রতা সৃষ্টি হচ্ছে, বেশ কিছু পদার্থের একটা মিশ্রণ ঘটে যাচ্ছে। সুতরাং এই জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র পদার্থ। যে একটা পদার্থের মধ্যে যখন অনেকগুলা পদার্থ থাকে, যেমন বায়ুকে আমরা মিশ্র পদার্থ বলি, কারণ বায়ুতে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এখানে অনেকগুলা পদার্থের মিশ্রণ থাকে। কিন্তু এখানে যে বলা হচ্ছে যে পানি, এটাতে দুইটাই হচ্ছে যৌগিক পদার্থের সংমিশ্রণ। পানিও একটি যৌগিক পদার্থ, আবার লবণও একটি যৌগিক পদার্থ। কিন্তু বায়ুতে মৌলিক পদার্থ রয়েছে, আবার যৌগিক পদার্থ রয়েছে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন দুইটা মৌলিক পদার্থ। তাছাড়া যেমন নাইট্রোজেন, তারপরেটা হচ্ছে নাইট্রোজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এই যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে বায়ুতে, সবগুলো মিলেই হচ্ছে মিশ্র পদার্থ। সুতরাং বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। এখন যখন আমরা পদার্থের ক্ষুদ্রতম কণায় যাব, একটা পদার্থে এই অংশটা আলোচনার পর আমরা যাচ্ছি পদার্থের ক্ষুদ্রতম কণায়। আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি যে এখানে একটা পদার্থ মার্বেল, এটা আমরা সহজেই চিনি, আমরা এটাকে মনে করলাম একটা পদার্থ। এই মার্বেলটাকে যখন আমরা পদার্থকে ভাঙবো, এটাকে আমরা এখন যদি সাপোজ এটাকে আমরা
পদার্থের ক্ষুদ্রতম কণা কোথা থেকে আসছে, সেটাকে আমরা যদি মনে করি একটা অক্সিজেন পদার্থ, এই জিনিসটা অক্সিজেন, এটাকে যখন আমরা ভাঙবো, এরকম করে আমরা এটাকে ভাঙবো, তখন দেখা যাবে যে এটার মধ্যে 2টা কণা পাওয়া যাবে। কয়টা? 2টা। তাহলে এক অণু অক্সিজেনকে আমরা ভাঙলে 2টা পাচ্ছি অণু, এর জন্য অক্সিজেনের সংকেতকে আমরা O2 হিসাবে লিখি। এটা আমি পরবর্তী পার্টে তোমাদেরকে আরও সুন্দর করে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব। এখন ক্ষুদ্রতম কণাগুলোকে, যেটাকে ভাঙলে যে অণুগুলো পাওয়া যাচ্ছে, এই ক্ষুদ্রতম কণার যে মতবাদ, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম পদার্থগুলোকে ভাঙার এক সময় একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এগুলো নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে গবেষণা করেছেন এবং লিখেছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, আমি ওনার নামটা এখানে লিখেছি, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে কথা বলেন, এবং সেটা ছিল খ্রিস্টপূর্ব 400 অব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মের আরও 400 অব্দ পূর্বেই সেটা নিয়ে আলোচনা করেছেন। এবং তিনি এই পদার্থের ক্ষুদ্রতম কণাটার নাম দিয়েছিলেন অ্যাটম। যেহেতু উনি গ্রিক দার্শনিক, তাই অ্যাটম শব্দটিকে তিনি গ্রিক শব্দ অ্যাটমস থেকে নিয়েছিলেন, যার অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ আর বিভক্ত করা যায় না। উনি বলেছিলেন যে পদার্থগুলোকে ভাঙতে ভাঙতে এক সময় এগুলোকে আর বিভক্ত করা যায় না। কিন্তু ওনার সমসাময়িক 2জন গ্রিক দার্শনিক, এরা হচ্ছেন অ্যারিস্টটল এবং প্লেটো, এটার প্রতি দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটল বলেন যে পদার্থসমূহ যত কিছুই হোক না কেন, এগুলো একসময় অবিভাজ্য নয়, এগুলাকে ভাঙতে থাকা যায়, অর্থাৎ এগুলাকে ভাঙনের কোনো সীমা নেই। এগুলাকে ভাঙনের কোনো সীমা নেই, এগুলাকে ভাঙা যাবে। অর্থাৎ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং প্লেটো ডেমোক্রিটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। কিন্তু 1803 সালে জন ডাল্টন নামে উনি একটি পরমাণু সম্পর্কে বেশ তাত্ত্বিক একটা ধারণা প্রদান করেন, যেটা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। এটা আমাদের অনেক দরকার। উনি বলছিলেন যে উনি যে পরমাণুবাদের যে যুক্তিগুলো দেখেছেন, উনি বলছিলেন যে মৌলিক পদার্থসমূহ যে পরমাণুগুলো রয়েছে, এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর মধ্যেই এই পদার্থেরই গুণাগুণ রয়েছে, এবং একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকমের হয় এবং একই ধর্মের হয়, এবং এদের ভরও একই হয়। একটা মৌলিক পদার্থের যে পরমাণুগুলা একই ধর্মের এবং একই ভরের। আরেকটা বিষয় উল্লেখ করা লাগে, পদার্থগুলোর যে ভিন্নতা হয়, বিভিন্ন ধরনের পদার্থ এবং এদের কর্মগুলো ভিন্ন হয়, এটা একমাত্র বিষয়টা হচ্ছে এদের গঠন। এদের গঠনের জন্য এদের ভিন্নতা সৃষ্টি হয়। এক এক ধরনের পদার্থের এক এক রকমের গঠনের জন্য এগুলা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এবং এগুলার আকার আয়তনও ভিন্ন হয়ে থাকে। যৌগিক পদার্থসমূহ ঠিক একইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, কিন্তু এগুলার মধ্যে মৌলিক পদার্থের কণাও রয়েছে যৌগিক পদার্থ ছাড়াও। যেটা আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম যে প্রত্যেকটা পদার্থের কণাগুলোর মধ্যে, একটু আগে আমি মার্বেলের সাহায্যে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, ঠিক একই রকমের, এবং একটি রাসায়নিক বিক্রিয়ার পর পরমাণুগুলার সৃষ্টিও হবে না, আবার ধ্বংস হয় না, শুধু এগুলা একে অপরের সাথে যুক্ত হয়, এবং অনেক সময় এগুলা আলাদাও হয়ে যায়। একটা একটার সাথে যুক্ত হয়, অথবা এগুলা পরস্পর থেকে আলাদাও হতে পারে। এবং মৌলিক পদার্থগুলার কণার সাথে শুধুমাত্র মৌলিক পদার্থের কণাও যুক্ত থাকে। এই বিষয়গুলা তোমরা অবশ্যই মাথা রেখে যখন পাঠ অধ্যয়ন করবে, আমার মনে হয় তোমাদের এই অধ্যায়টা যখন পাঠ করবে, আমার এই ক্ষুদ্র আলোচনাটা তোমাদের অনেক সহযোগিতা করবে। তোমরা সকলেই যখন একটা পাঠ অধ্যয়ন করবে, আমি আবারও বলছি, তার পূর্বে ওই পাঠের প্রশ্নগুলো জেনে নিবে, ওই পাঠের কঠিন শব্দগুলোর অর্থ জেনে নিবে, যাতে পাঠ পড়ার সময় তোমাদের বোধগম্য করতে কোনো কিছুর অসুবিধা না হয়। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে। আমি ইমরান আহমেদ তোমাদের সাথে আবারও আসবো সপ্তম শ্রেণীর এক বিজ্ঞান বইয়ের এই পার্টের 2 অংশ নিয়ে, অর্থাৎ এটা সমাপ্ত করার জন্য আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।